সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছে নিখিল। হেমন্তের মিঠে রোদে একা একা বাগানে বেড়াতে ভালোই লাগছে। বাগানের ভেতরের দিকে গাছপালা বেশ ঘন, কিছু আম গাছ কাঁঠালের গাছ আছে ওদিকটায়। সম্ভবত বড় গাছগুলোর জন্য এদিকে অত যত্ন নেয় না মালি। অযত্নে বড় হওয়া ঘাসের ডগা স্বচ্ছ শিশির বিন্দু। পাতলা চটিকে তোয়াক্কা না করে সেই শিশিরে ভিজিয়ে দিচ্ছে ওর পায়ের পাতাকে। প্যাচ প্যাচ করে চটিও পরে বিরক্ত লাগছে না সে, বরং অদ্ভুত ভালো লাগা কাজ করছে। চারিদিকে শীতল আবহাওয়া, হিম হিম বাতাসে শ্বাস নিতে অন্যরকম এক অনুভূতি যাচ্ছে। সতেজ লাগছে শরীরটা, নির্মল স্বচ্ছ সুন্দর। হাঁটা শেষ করে ফেরার পথে দেখা হয়ে গেল সৌভিকের মেজফুপু। মেজফুপু পরিবারে তৈরি হয়ে বেরিয়েছেন, যেন কোথাও যাচ্ছেন। সঙ্গে লাগেজ দেখে বুঝলো চলে যাবার আয়োজন। ফুপুকে এগিয়ে দিতে বাড়ির সব মানুষকে যে এসেছেন যেন। যাকে দেখা যাচ্ছে সামনে, ননদের সঙ্গে বিদায়ী আলাপ করতে ব্যস্ত। মেজ ফুপুর চোখে জল, তিনি জলমাখা চোখে সকলের সঙ্গে মত বিনিময় করছেন। দূরে দাঁড়িয়ে থেকে সবটা দেখল নিখিল। পরিবারের আবেগঘন মুহূর্ত তার মতো বহিরাগত থাকা উচিত হবে কিনা ভেবে দ্বিধায় পড়ল। শুনেছে সৌভিকের এই ফুপু নাকি প্রবাসী, বছর দুয়েক দেশে আসেন। ভাতিজির বিয়ে উপলক্ষে ২ বছর পর এবার এসেছিলেন। তার চলে যাওয়ার সময়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। তার দূর থেকে সবার চেহারা অভিব্যক্ত দেখতে লাগলো সে। ভিড় এড়িয়ে এলো বাড়ির মূল ফটকের দিকে। দলের অর্ধেক বিদায় পর্ব সেরে ওখানেই দাঁড়িয়ে রইলেন, আর একদল এগিয়ে এলো বাড়ির চৌহদ্দি পর্যন্ত এগিয়ে দিতে। আনমনে দেখতে দেখতে ভিড়ের মাঝখানে চারুকে আবিষ্কার করলো নিখিল। মেজো ফুপুকে এক হাতে জড়িয়ে আছে মেয়েটা। তার চোখ ভরা জল, কোমল মুখখানি ঈষৎ লালচে আভাস, সম্ভবত কান্নার দরুন। লোকে বলে সুন্দরীদের কাঁদলে নাকি কুশ্রী লাগে, অথচ চারুর এই কান্না ভেজা পলক কমনীয় চেহারা দেখে পূর্ববার পূর্ণবার প্রেমে পড়ল নিখিল। প্রথম দেখায় অনুভূতি অন্তরে তরঙ্গ উঠল তার, শরীরে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল শিহরণ। ঠোঁটে নাড়িয়ে অস্ফুট স্বরে আবৃত্তি করল রবি ঠাকুরের সেই চিরচেনা কবিতা। কমল ফুল, বিমল সেহখানি, নীলিন তাহে কোমল তনুলতা, মুখের পানে চাহিনু অনিমেষ, বাজিল বুকে সুখের মতো ব্যথা। হ্যাঁ, এই মায়াভরা মুখের দিকে চেয়ে নিখিলের বুকে সুখের ব্যথাই বাজল। কানে ভাসল গতকাল চারু সম্বন্ধে সৌভিকের বলা সেই কথাগুলো। চারু ডিভোর্সি মেয়ে, তার বিয়ে হয়েছিল, সংসার হয়নি তার অক্ষম নারীত্বর কারণে। কথাগুলো মনে পড়তে বুকের ভিতরে বাজা সুখের আবেশটুকু অসহ্য যন্ত্রণায় পরিণত হলো ওর। মাথাটা ঝিমঝিমিয়ে করে উঠল একটি প্রশ্নের সমাধান। কি করব আমি? কি করা উচিত? বিয়ে, বৌভাতের আয়োজন, পসরা শেষ। আমন্ত্রিত অতিথিদের অধিকাংশ বিদায়ও নিয়েছেন। আপাতত বাড়িতে নিজের মানুষ ছাড়া আর কেউ নেই। যদিও নতুন সংসারে এসে একমাত্র স্বামীটিকে ছাড়া আর কাউকে ওর আপন মনে হচ্ছে না। তথাপি অনু মানিয়ে নেবার চেষ্টা করলো। নিজের বাড়িতে থাকাকালীন সে রাজকুমারী হালে থাকতো। চালচলন ছিল নবাবী ঢঙ্গের। জীবনে কখনো ভোরবেলায় ঘুম থেকে উঠতে পারেনি। রান্নাঘরে মায়েদের সাহায্য করা তো দূর কি বাত। সেই অভ্যাসগুলোর জন্য আজও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। নতুন বউ, নতুন সংসার, তেমন করে কেউ কিছু বলে না। কিন্তু রান্নাঘরের কাজ করতে গিয়ে বড়জা ঠিকই ঠেস দিল। কপালে কপাল তোমার ভাই, প্রেম করে বিয়ে করছো, জামাই বাড়িতে সবাই চেনা পরিচিত। দেরি করে উঠলেও কিছু বলার নেই। সুখ, সুখ। অনু অপ্রস্তুত হাসলো। না, আসলে হয়েছে কি, ওকে কিছু বলতে না দিয়ে মাহিয়া বলল, থাক থাক, আর বলতে হবে না। ব্যাপার বুঝি তো, দিন এখন তোমাদের, আর আমাদের সময় কাউকে চিনি না, কিছু জানি না। দেরি করে উঠলে মানুষ কি বলবে? শরমে রাতের ঘুমে হারাম হয়ে গেছিল। তুমি তো সেই হিসেবে বহুত আরামে আছো। অনু কোনো প্রত্যুত্তর না করে চুপ করে রইল। এই কথাগুলো যদি তার বাড়িতে দাঁড়িয়ে কেউ তার উদ্দেশ্যে বলতে, এতক্ষণে কি কুরুক্ষেত্র বেঁধে যেত আল্লাহ মালুম। তেড়া করে উত্তর তো দ্বিতীয় সঙ্গে খোঁচা দেওয়া মানুষটির সাথে চুলোচুলি করতে পিছপা হতো না সে। কিন্তু এখন কিছু বলল না, কারণ এটা তার নিজের বাড়ি নয়, শ্বশুর বাড়ি। আর এই হেসে হেসে খোঁচা দেওয়া মানুষটি সম্পর্কে তার বড় যা মাহিয়া, মাহতাব ভাইয়ের দ্বিতীয় স্ত্রী। অনুকে ডিভোর্স দেওয়ার পর যাকে বিয়ে করে বউ করে সে। নাস্তা বানানোর ঝাঁকি তেমন পোহাতে হলো না। ভাজিভুজি যা করবার কাজের মেয়ের সহায়তায় মাহিয়াই করলো। গতকাল বেঁচে যাওয়া গোস্ত গরম করলো। কিন্তু ঝামেলা হলো অনুর রুটি বেলতে গিয়ে। অনুর ধারণা ছিল রুটি বেলা কোনো কঠিন কাজ না। ছোট থেকে দেখে এসে মা চাচি কত সহজে ময়দার ডোর উপর বেলনা ঘুরে তার ফটাফট গোল গোল রুটি তৈরি হতো। এত সহজে কাজ কারবার আবার হাতের কলমে করবার কি আছে? চারু বা ঋতুপা শুধু শুধু রান্নাঘরে সময় নষ্ট
এগুলো শেখে। এখানে শিখবার গিয়েছে, কিন্তু আজ এতদিন পর নিজের শ্বশুরবাড়ি এসে রুটি বানাতে গিয়ে অনুর মনে হলো না, সে যতটা ভেবেছিল কাজটা ততটা সহজ নয়। রুটির ডোর উপর বেলুন চালতে আপনা আপনি গোল হয়ে যায় না, বরং বিচিত্র পৃথিবীর বিচিত্র সব দেশের মানচিত্র বেরিয়ে আসে। আধ ঘন্টা পরে একটাই রুটি বেলে যাচ্ছে, তবুও সেটা গোল হবার নাম নিচ্ছে না। কখনো তেরা বেঁকা তো কখনো বেশি বলে গিয়ে মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে। অথচ একটু আগে সে দর্প ভরে উচ্চারণ করেছিল, রুটি বেলা কোনো কাজ হলো, দাও করে দিচ্ছি। কিন্তু এখন মাহিয়া ভাবি আর কাজের মেয়েটা পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে, এক একবার ফোড়ন কাটতেও ভুলছে না। ভাবি দেখি, বিরাট কারিগরি। ও আল্লাহ! আপনি তো রুটি না, আজ তো বাংলাদেশ খানাই বানাই ফেলছেন, চমৎকার। কাজের মেয়েটার কথা শুনে রাগে গা জ্বলে উঠল অনুর। চাপা ক্ষোভে ফুঁসল ওর। তুই তোর কাজ করতে পারিস না, এখানে নাক গলাতে বলছে কে? আমারে বকেন কেন? আপনি কাম পারেন না সেটা স্বীকার করলেই তো হয়। ভেংচি কাটল মেয়েটা। তারপর মাহিয়ার উদ্দেশ্যে বলল, এতদিন ধরে এই বাড়িতে আছি, কেউ কিছু কইল না? বড় ভাবি কত্ত ভালো, ধমকটুকু দেন, আর আপনি আইসা হম্বিতম্বে। শোনেন, আমি ফুলি, কাউরে ডরাই না। আপনার মেজাজ আপনি রাখেন। অনু তেড়ে এসে কিছু বলবে তার আগে বড়জাম মধ্যস্থতা করল। ফুলি, থামো তো। তুই তোর কাজ কর, গিয়ে সবাইকে ডাইনিংয়ে বসতে বল, নাস্তা খাবে। সঙ্গে সঙ্গে ফুলির প্রতিবাদ, এখানে রুটি গোল করতে পারেনি, সে আবার খাবার দিবে কি? দেখবেন আজ বেলা গড়াইলেও খাবার জুটবে না কপালে, শুধু শুধু মানুষগুলোকে ডাইকা কষ্ট দেওয়া। ফুলি, মাইয়া চোখ পাকিয়ে ধমক দিল, কিন্তু প্রশ্রয় দিয়ে মিটমিট করে হাসলো। অনুকে আরেকটু খোঁচালো। কি, রুটি গোল হচ্ছে না? একটা বাটি এনে দেবো, সেই সাইজের গোল করে কেটে ফেলো না, তাহলে আর কষ্ট করতে হবে না। দরকার নেই, অনু একাই 100 সব পারে। মাহিয়া যেন ভারী মজা পেল তাতে। মাথা নাড়িয়ে ঘর ছেড়ে বেরোলো। তারপর ওর কানে এলো ওদের বিচ্ছিরি খ্যাঁক করা হাসি। বারুদ জ্বলে উঠল অনুর মাথায়। নিজের নাজেহাল দশা থেকে নিজেকে 100টা গালি দিল। রাগে চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। আদুরে দাঁড়ানো দুই নারীকে মনে হচ্ছে ডাকনি। অসহ্য, এরা এভাবে হাসছে কেন? লোককে দেখাতে হবে তাদের দাঁত কেমন সুন্দর। ইস, সুন্দর না বান্দর? কানের নিচে 2টা লাগালে দাঁত কেলানো বের হবে। মনে মনে ভেংচি কাটলো, আর ঘুষি মেরে ওদের দাঁত ভাঙার প্রবল কোত দমিয়ে চালিয়ে গেল রুটি গোল করার ব্যর্থ প্রয়াসে। স্কুল থেকে ফিরেই হইচই শুরু করে দিল রিঙ্কু টিঙ্কু। স্কুলে তাদের ভাল লাগে না, তাও রোজ মা তাদের ধরে বেঁধে স্কুলে পাঠায়। পাঠিয়ে লাভ কি? মিসেস বকা দেন, স্যারেরা মারেন। এই নিয়ে ওদের অভিযোগ। এসে কাঁধ থেকে ব্যাগটা নামায়নি। সারা বাড়ি চিৎকার চেঁচামেচি দূরে দিয়েছে। নিখিল গিয়ে সৌভিককে একটু বাইরে গিয়েছিল। ফিরে এসে ফ্রেশ হবার জন্য উপরে গেছে নিখিল। সৌভিক সোফায় বসে ভাইদের কাহিনী দেখে নির্লিপ্ত চোখে। কিয়ৎক্ষণ পর নিখিল যখন হাত মুখ ধুয়ে কাপড় বদলে নিচে নেমেছে, তখনই হট্টগোল চলমান। টিঙ্কু সামনে বকবক করে যাচ্ছে। আমি মিসকে বললাম আমার আপার বিয়ে ছিল, স্কুলে আসেনি। এইচডব্লিউ কি ছিল জানি না, তাও আমাকে মারলো জানো। বেত দিয়ে হাতের তালুতে ঠাস ঠাস করে লাগিয়েছে। এই পরিস্থিতিতে কার কি বলা উচিত নিখিল ঠিক জানে না। তার এমন বিচ্ছু মার্কা ছোট ভাই নেই। সৌভিক কিছু না বলে উপরে চলে গেল ফ্রেশ হতে। তাই আগত্যা চুপ করে সোফায় বসে সব দেখতে লাগলো। বাড়ির কেউ কিছু বলছে না, যে যার মতো কাজে ব্যস্ত। ছোট্ট দুই বিচ্ছুর কথা শুনে যেন শুনছেই না, কানের কাছে ভাঙা রেকর্ডের বেজে চলছে একটা না। স্কুলের টিচারদের দুর্নাম বদনাম করছে, ওরা এই করছে সেই করছে ইত্যাদি। সৌভিককে আসতে দেখা গেল। ওকে দেখে রিঙ্কু বলল, ভাইয়া শুনেছো তুমি? কি করেছেন সুস্মিতা মিস? শুধু শুধু মেরে আমাদের হাতের 12টা বাজিয়ে দিয়েছে। সৌভিক একটু ব্যঙ্গ করে বলল, কই দেখি, মেরে ফাটিয়ে দিয়েছে নাকি তালুতে? না, হাড্ডি গুড্ডি গুঁড়ো করে ফেলছে। টিঙ্কু মুখ লটকে বলল, ভাইয়া মজা করবে না, মিস সত্যি খুব জোরে মারে। দেখ না হাত লাল, কিভাবে অত্যাচার করছে। ও হলে বাবু টেলে, তা তোমাদের কি করেছিলে যে তোমাদের মারলো? বিদ্রুপের হাসি দিয়ে জিজ্ঞাসা করলো। রিঙ্কু টিঙ্কু সরল মানে জবাব, কিছুই না। ক্লাসে একটা শব্দ করেনি, মিস হুট করে চিৎকার করলো, আমরা নাকি ক্লাসে ডিস্টার্ব করছি। আমরা অস্বীকার করতে বললো, হোমওয়ার্ক কই? বললাম আবার বিয়ে। এই হয়েছে হয়েছে, লম্বা কাহিনী বললো বন্ধ কর। আমার ভালো করেই জানি তোরা কি। মিস নিশ্চয় এমনি এমনি মানে না, তোরা তো অতটা ভালো নস। ওরা আর কিছু বলবে তার আগে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো ছোট্ট চাচি, হাতে ট্রেতে শরবত আর হালকা কিছু খাবার নিখিল আর সৌভিকের জন্য। বাইরে থেকে এলো, কিছু নাস্তা তো করতে হবে। ছোট চাচি নাস্তাগুলো ট্রে থেকে নামাচ্ছে। টিঙ্কু লাফ দিয়ে এসে একটা আপেলের পিস তুলে নিল। হেলে দুলে নিখিলের সোপায় হাতলে চড়ে আত্মপক্ষ সমর্থনের উদ্দেশ্যে বলো, কি যে বলো না মা, আমরা কি কখনো খারাপ কিছু করেছি? নিখিল ভাই তুমি বলো তো, আমরা কি খারাপ কিছু করি কখনো? ও কি বলবে? ও কি তোদের ভালো করে চেনে? না, তোদের বিচ্ছুগিরি সম্পর্কে জানে। শরবতের গ্লাস নিতে নিতে ভুরু নাচায় সৌভিক। চানাচুরের পিরিসে খাবলা দিয়ে রিঙ্কুর চটপট জবাব। বিচক্ষণদের মানুষ চিনতে সময় লাগে না বেশি, এরা লোক দেখা মাত্র বলে দেয় কে কেমন। আমাদের নিখিল ভাই তো বিচক্ষণ। সে কি তোমার মতো গোবর গণেশ, যে লাউ কুমড়োর ফারাক করতে পারে না? সে মানুষ চিনবে না?
খোঁচা খেয়ে চুপসে গেল সৌভিক। এ কথা বড়ই সত্য যে দুনিয়ার তাবৎ কাজ করতে পারলেও এটা কাজ করতে পারে না, সেটা হলো বাজার করা। শস্য শ্যামলা বাংলার বুকে চাষকৃত হরেক রকমের সবজির মধ্যে সে বুঝি ঠিকঠাক লাউ কুমড়োর পার্থক্য পারে না। আর সেটা নিয়ে তাকে খোঁচা দিয়ে যায় তাদের বাড়ির দুষ্টুমির চূড়ামণি দুই ভাই। টিঙ্কু ছটপটে ছেলে, প্রসঙ্গ পাল্টাতে তড়িৎ প্রশ্ন করে বসে, নিখিল ভাই, তোমরা গিয়েছিলে কোথায় বেড়াতে? ভাই কি দেখালে তোমাকে? একটা শ্বাস ফেলে নিখিল প্রত্যুত্তর, আর কোথায়, এই আশেপাশে ঘুরে এলাম। তোমাদের এখানে নাকি বেড়ানোর মতো জায়গা নেই? সঙ্গে সঙ্গে হইয়াই করে উঠলো দুই দেওয়ানি। কে বলেছে জায়গা নেই? ভাইয়া কি কিছু চেনে নাকি? আরে কি সুন্দর নদীর ঘাট! ভাইয়া দেখতে নিয়ে যেতে পারলো না? ওদের উটকো আলাপ পরিচয় বিরক্ত হলো সৌভিক। নদীর ঘাটে দেখবার মতো কি আছে যে অত লাফাচ্ছিস? সেই তো কটা বোল্ডার এনে লাগিয়েছে, কুল ধরাই তা করা তিস্তা, ওখানে দেখবিটা কি? দেখবই বা কি, ব্রিজ আছে, আমাদের নির্মিত সড়ক সেতু আছে, ব্রিটিশদের তৈরি রেল সেতু আছে, নদীর ওপারে পার্ক আছে, সেসব দেখবার মতো নয়? পার্ক কি আমাদের জন্য? আমরা তোদের মতো ছোট বাচ্চা? কে বলছে পার্ক বাচ্চাদের জন্য? ওখানে কত কি আছে জানো? শুরু হয়ে যায় তিন ভাইয়ের বাক বিতণ্ডাটা। ছোট্ট তো যাওনি, কিছুতেই হার মানতে রাজি নয়। তাদের ভাষ্যমতে নিখিল এদিকটায় প্রথমবারের মতো এসেছে, তো ওকে ওখানকার সব কিছু ঘুরে দেখাতে হবে না? হতে পারে এখন তেমন ঐতিহ্যপূর্ণ কিছুই নেই, প্রাকৃতিক সংস্কৃতি কিংবা ঐতিহাসিক কোনো তেমন সুন্দর অবকাঠামো নেই, কিন্তু যাই আছে না, তাই বা কম কিসের? নিজের এলাকায় যেটুকু আছে সেটুকু এই বহিরাগতকে অতিথিকে দেখাতে ক্ষতি কি? নিজের এলাকা নিয়ে গর্ব তো থাকা উচিত। হতে পারে এই আপাত দৃষ্টিতে দেখা ছোটখাটো বিষয়গুলি কোনোভাবে তার কাছে হয়ে উঠল গুরুত্বপূর্ণ, হয়ে উঠল শিক্ষণীয়, দার্শনীয় কিছু। অবশেষে তাদের বিবাদ থামল না নিখিলের মধ্যস্থতায়। আচ্ছা ঠিক আছে, তোমরা থামো। আমি কথা দিচ্ছি তোমাদের ইচ্ছে অনুযায়ী আমি ঘুরতে যাব। তোমরা নিয়ে যাবে আমাকে? বলো কখন যাবে? বিকেলে ফ্রি আছো? চলো বিকেলে যাই। টিঙ্কু যেন এখনো তৈরি ঘুরতে যাওয়ার জন্য। রান্নাঘর থেকে বড় ফুপুর গলা, কিসের রে ঘুরতে যাওয়া? টিঙ্কু রিঙ্কু, তোদের না সামনের সপ্তাহে পরীক্ষা? রিঙ্কু নির্বোধে উত্তর, দিল্লি বহুদূর ফুপু, সামনে সপ্তাহ আর 4 দিন বাকি। বহুদিন হলো ভাই বোনে একসঙ্গে হয় না। অনুর বিয়ে উপলক্ষে অনেকদিন পর সবাই একত্রিত হওয়ার সুযোগ পেয়েছে। মেজো ফুপু সকালে চলে গেছে, ছোট ফুপু তো আসেনি, তাই দুজনের সন্তান ছাড়া বাকি সবকটা ভাই বোন এখন একসঙ্গে অরুণা মেনশনে উপস্থিত। তো বিকালে তিস্তার পাড়ে বেড়াতে যাওয়ার কথা বলে বাকিরা বলে উঠলো, সবাই একসঙ্গে গেলে তো হয় না, নিখিলকে ঘোরাও হবে আর ওদের বাকি ভাই বোনদের সঙ্গে সময়ও কাটবে। প্রস্তাব মনে ধরল সৌভিকের, সুতরাং নাকচ করার প্রশ্নই ওঠে না। মাথা নাড়িয়ে সায় দেওয়ার সঙ্গে সঙ্গে রিঙ্কু চিঞ্চু ছুটল তাদের আপাদের ঘরে। নিজের ঘরে ঘুমাচ্ছিল চারু। গতকাল আর আজকে সারাদিনে অনেক ব্যস্ততা গেছে, কাজের মাঝে ঘুমবার ফুরসত পায়নি। রাতে ঘুম হয় নেই, ইন সময়ের দারুণ। একটু বেলা পড়তে মাথা ব্যথা উঠছিল, প্রবল কষ্টটাকে চাপতে পেইন কিলার খেয়ে ডুবে গিয়েছিল গভীর নিদ্রায়। হঠাৎ কারো ফিসফিসানো আওয়াজ শুনে ওর ঘুম পাতলা ঘুম হয়ে আসছিল। তারপরে কেউ কানের ফুটোয় কিছু একটা দিয়ে সুরসুর দিল যেন। আকস্মিক এহেন কাণ্ডে নিদ্রামগ্ন চারু চটকা ভেঙ্গে হুড়মুড় করে উঠে বসলো বিছানায়। সঙ্গে সঙ্গে কর্ণকুহরে প্রবেশ করলো কারো অট্টহাসির আওয়াজ। চোখ কষলে তাকাতে দেখলো দুই বিচ্ছুর 32 দাঁত, বড় পা ভিতর ডিম, ভয় পেয়েছে। আকস্মিক হওয়া কাণ্ডে হতভম্ব চারু। ফ্যালফ্যালে নয়নে চোয়াল বুঝিয়ে ছোট ভাইদের মুখোমুখির দিকে চেয়ে টিঙ্কু টিঙ্কু আনন্দ করছে। বড় পা ভিতু, ভিতুর ডিম উল্লাসে ফেটে পড়ছে যেন। সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো চারু। দোয়া পরে বুকে ফু দিয়ে ভাই বোনের দিকে তাকালো। একটু রাখবার চেষ্টা করলো, বললো, কেমন আচরণ এটা রিঙ্কু টিঙ্কু? তোরা আমাকে ভয় দেখালি কেন? কোথায় ভয় দেখেছি? অবাক হওয়ার ভান ধরলো টিঙ্কু। রিঙ্কুর সায় তাতে, আমরা তো তোমার কানটা একটু দেখেছিলাম, তুমি যে ভীতু তাতেই ভয় পেয়েছ? এতে আমাদের দোষ কোথায়? অতি সরল জবাব, নিষ্পাপ চেহারা। চারু রাগ করলো, আমার কান তোদের দেখতে হবে না? নিজেদের কান দেখতে পারিস না? বড়পা সহজে রাগে না, এটা ওদের অজানা নয়। তাই চারুর এই রাগবার আপ্রাণ চেষ্টাটাকে যেন পাত্তাই দিল না ওরা। নির্বিকার করা বলে, কি যে বলো বড়পা, তোমার প্রতি আমাদের দায়িত্ব আছে না? এই যে তুমি কান পরিষ্কার না করতে করতে দিনকা দিন টসা হয়ে যাচ্ছ, কতক্ষণ ধরে আমরা তোমাদের ডেকে যাচ্ছি, তুমি শুনছই না, উঠছই না, এটা আমাদের দেখতে হবে না? তাই তোমার কানটা একটু। চারু হাত দেখিয়ে মৃদু স্বরে চেঁচিয়ে উঠল, এই থাম ফাজিলের দল, কান পরিষ্কার করছিলি না সুড়সুড়ি দিচ্ছিলি? দুভাই হেসে উঠল কিছু না বলে। সেই সুন্দর হাসির দিকে তাকিয়ে চারু রাখতে রাখতে গিয়ে আর পারল না, তবু সেটা ওদের বুঝতে না দিয়ে চেহারায় কপট একটা গাম্ভীর্য ধরবার প্রয়াস চালালো। নয়তো এরা যা বিচ্ছু, ওর দুর্বলতা ধরে ফেললে আরও বেশি বদমাইশি করবে। বলল, কি জন্য এসেছিলি তোরা? ডাকছিলি কেন? হাসি থামিয়ে রিঙ্কুর জবাব, সৌভিক ভাইয়া সবাইকে নিয়ে তিস্তার পাড়ে বেড়াতে যাবে বলেছে, তাই তোমাকে ডাকতে এলাম। সবাই বলতে? চারু জিজ্ঞাসা করে।
টিঙ্কুর চটপট উত্তর, সবাই বলতে সবাই, আমাদের সবকটা ভাই বোন, তবে বড়রা কেউ যাচ্ছে না। ওরা কেউ গেলে আমরা যেতে রাজি হতাম নাকি? গিয়েই বলবো এটা করিস না সেটা করিস না, দুনিয়ার রেস্ট্রিকশন। শেষে কথা বলবার সময় ওর চেহারায় বিরক্তিভাব লক্ষ্য করলো চারু। এক হাতে ওর কান মুচড়ে বলল, তারা মনে হয় ওসব এমনি এমনি বলে। তোমরা যে খুব সাধু। বড় পা ব্যথা লাগছে। হাত ছাড়িয়ে নিতে চায় চারু, হেসে ছেড়ে দিতে দিতে শুধায়, তাহলে বল আজ কোনো দুষ্টুমি করবি না? কোনো রকম দুর্নাম শুনলে কিন্তু বাড়ি এসে চাচাকে বলে দিব। আচ্ছা, সে দেখা যাবে, বলে কান ডলতে লাগলো। যদি চারু অত জোরে ধরে না, কিন্তু টিঙ্কু ঢং করে বলল, আগে তুমি ভালো ছিলে, এখন তুমিও বধ হয়ে যাচ্ছ। সুযোগ পেলে মাছুম বাচ্চাগুলো ধরো। চারু হেসে বিছানা ছাড়লো। বাইরে যাবার জন্য ড্রয়ার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। রিঙ্কু টিঙ্কু ততক্ষণে বসে বসে বড় অপার ফোন ঘাটায় ব্যস্ত। বিকালের দিকে অরুণা মেনশন থেকে 13 জনের একটা গ্রুপ বেরোলো তিস্তার পাড়ে বেড়ানোর জন্য। কবির আর কাব্য ছাড়া গ্রুপের সবগুলো ব্যাচেলার। এতগুলো মানুষ কিভাবে যাবে? দফায় দফায় রিক্সা ঠিক করালো। কবির আর কাব্য দুজনে তাদের যার যার বউ নিয়ে বাইক ছুটিয়ে চললো। বাকিগুলো ধীরে সুস্থে আসতে থাকলো সুবিধা মতো। নিখিল তৈরি হয়ে বেরিয়ে বাগানে পায়চারি করছে। বাইরে সৌভিক তার বোনদের নিয়ে ব্যস্ত। কি যেন নাম ওদের? ঋতু, ইরা আর ইমা বোধহয়। ওদের জন্য রিক্সা ঠিক করছে, কিন্তু পাওয়া যাচ্ছে না। বিধায় দাঁড়িয়ে আছে। অদূরে দুই যমজ ভাই গুজগুজ করছে বসে। এত মানুষের মাঝে নিখিলের দু চোখ যে নারীর প্রিয় বদনখানা দেখবার প্রচেষ্টা চাতকের মতো চেয়ে আছে, তারই দেখা নেই। চারু এখনো আসেনি। আচ্ছা, কেন আসেনি? সে কি যাবে না? তাকে কি জানানো হয়নি? তবে রিঙ্কু টিঙ্কু দুই ছটপটে ধরনের ছেলে। ওদের প্রস্তুত হতে মিনিট পাঁচেক সময় লাগে। তৈরি হয়ে ওরা নেমে আসে পড়েছে অভিযানে। দক্ষিণে হাওয়ায় বসে দুজন লক্ষ্য করছে নিখিলের উপর। বাজের শানিত নজরবন্দি রেখেছে ওকে। রিঙ্কু বলল, আমার মনে হয় তুই বেশি বেশি ভাবছিস, ব্যাপারটা মোটেই অমন না, তোর ভুল হচ্ছে। টিঙ্কু তার যুক্তিতে অটল, কাউকে দেখে কিছু ধারণা করা ঠিক না রে পাগল। চোখের দেখায় ভুল আছে, সেজন্য গভীরভাবে ভাবছি। নিখিল ভাই, আমি যেভাবে দেখছি, দেখেই বুঝছি ডাল মে কুছ কালা হয়, তেরা মাথা ভি ডাল হে। রাগ করে ছেলেটা। টিঙ্কু অভিজ্ঞ ব্যক্তির মতো হাসে। ভাইয়ের দিকে তাকে আদেশ সুরে বলে, শোন, আজকে আমি তোর কাছে প্রমাণ করে দিব সব কিছু। আমার দৃঢ় বিশ্বাস নিখিল ভাই বড় আপাকে লাইন মারছে। আগে ভেবেছিলাম ঋতু আবার পিছনে, পরে ভালো করে বুঝলাম তা নয়। চার ওপার পিছে পড়ে আসছে এই বেটা। কি করে প্রমাণ করবি? অনেকটা রাগত স্বরে বলল, টিঙ্কুর এই জ্যাঠামি ওর ঠিক ভালো লাগছে না। জানা নেই শোনা নেই, এমনি একটা কথা। প্রত্যুত্তরে বাঁকা হাসে টিঙ্কু। শার্টের কলারটা ঝুলতে থাকা কালো রোদ চশমাটা তুলে ফু দেয় তাতে। দারুণ একটা ভাব নিয়ে সেটা চোখে পড়তে পড়তে বলে, আগে আগে দেখ হোতা হ্যাঁ ক্যা। পরপর বেরিয়ে আসে দক্ষিণ হাওয়া থেকে অগত্যা। রিঙ্কু ভাইকে অনুসরণ করে। ইমাদার রিকশায় তুলে দিয়ে ভেতরে ফিরে আসে সৌভিক। নিখিল এখনও একা দাঁড়িয়ে। এসেই হাঁক ছাড়ে ছেলেটা, কিরে চারু, এখনও এলো না? এই চারু, তাড়াতাড়ি আয়। আর ওই বিচ্ছু দুটো কই? এই রিঙ্কু টিঙ্কু, আসছি ব্রাদার, টেনশন নট, বলে হেলে দুলে আসতে থেকে দুই ভাই। তার মিনিট দুয়েক পরে দেখা মিলে চারুলতার। সাদা আর পার্পেল মিশানো সাদামাটা একটা শাড়ি পরনে মেয়েটার। মাথায় শাড়ির সঙ্গে মিলিয়ে পরা হিজাব মেয়েটার চেহারায় অন্যরকম স্নিগ্ধতা খেলা করছে। বড় বড় পা ফেলে তড়িৎ কাছে এসে দাঁড়ায় চারু। ভাইদের উদ্দেশ্য বলে, সরি সরি সৌভিক ভাইয়া, বড় ফুপু ডেকেছিল, দেরি হয়ে গেল। তুমি রাগ করো না। রাগ তাও করবে সৌভিক চারুর উপর? ওর এই শুভ্র নির্মল দেবীর মতো সুন্দর মুখটির দিকে চেয়ে সে কখনো রাগ করতে পারে না। সে তো কিছুক্ষণের জন্য কথা বলতেই ভুলে গেল। পাশে দাঁড়ানো নিখিল অবস্থা ব্যতিক্রম নয়। সেও চারুর লাবণ্যময়ী রূপের ঝলকানিতে মুগ্ধ বিহমিত। রিঙ্কু টিঙ্কুর চিৎকার চটকা ভাঙলো ওদের। ওদের বড় পা, কি দারুণ লাগছে তোমায়, উফ, তোমাকে তো কোথাও নিয়ে যাওয়া যাবে না, লোকে দেখলে নিতে যেতে চাইবে, বলে ছুটতে গিয়ে দুজন হাত ধরল ওর। চারু হেসে কথা বলতে লাগলো ওদের সঙ্গে। নিজেকে ধাতস্থ করে সৌভিক তাড়া দিল ওদেরকে, এই চল চল, রিক্সা ঠিক করা হয়েছে। চারু আর তোরা দুজনে এক রিক্সায়, একজন উপরে উঠবি, আর নিখিল আমি পিছনের রিক্সায়। হেমন্ত বেলা, নদীর পানিতে প্রবাহ কম। চর জেগেছে স্থানে স্থানে। সেই চরের উপর খুব লোকে সবজি চাষ করছে, মিষ্টি কুমড়ো, বাদাম আর কিছু সবজি, শাক পাতা। নদীর বেশি গভীর অংশটাতে শুধু পানি বিদ্যমান। একটা ইঞ্জিন চালিত নৌকা তাতে বাঁধে বেঁধে যাত্রী পারাপার করবে, নয়তো নদী ঘুরিয়ে আনবে। চারু নামতে ইমাদের সঙ্গে দেখা হলো। সময়টা হেমন্তকালের হলেও এখনও কাশফুল ফোটে। নদীর পাড়ে একদিকে বেশ বড় একটা ফাঁকা জায়গায় সেরকম একটা কাশবন। ইমারা ছুটে গেল বড় বোনকে দেখে। তাকে বগল দাবা করে ফের ছুটল কাশবনের দিকে। ছবি তুলতে হবে। ছবি তোলার পর্ব শেষ হতে ভাইদের ডাক। অদূরে একটা ফুচকা স্টল। আজ সবাইকে ফুচকা খাওয়াবে সৌভিক। প্রস্তাব শুনে হৈ হৈ করে ওঠে রিঙ্কু টিঙ্কু ইরা ঋতুরা। ভাবিরাও বেশ সায় দেয়। একমাত্র নির্বিকার হয়ে থেকে চারু। ফুচকা তার পছন্দ নয় বলে। একে একে অর্ডার দেওয়া সবগুলো প্লেট এসে হাজির। যে যারটা
দেখা যায় দুটো হাত খালি, চারু নেয় না, নিখিলও নেয় না। নিজের ভুলটা বুঝতে পেরে ওদের কাছে মাপ চায় সৌভিক। আর একটু মনে ছিল না এ কথা। ওদের জন্য আলাদা করে চটপটি অর্ডার করে উপেক্ষা করতে বলে। চারু হেসে দেয়, কিছুক্ষণ নীরবে হাঁটতে বেরিয়ে আসে দোকান থেকে। এখন প্রায় সন্ধ্যা, ডুবু সূর্যটা পশ্চিম রক্তির বর্ণ ধারণ করছে। নদীর ওই পারে দূরের গাছগুলোকে দেখা যাচ্ছে কালচে কালচে। ইতিমধ্যে জ্বলে উঠেছে সড়ক বাতিগুলো। ব্রিজের নিচে সড়ক সেতু থেকে রেল সেতু যাওয়ার কংক্রিট পাথরটা দাঁড়ানো চারু। নিরিবিলি সন্ধ্যায় বাতাস গায়ে মাখছে। হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, কি করছেন চারুলতা? ফিরে তাকালো আবছা আলোয় নিখিল। চোখে পড়ে ওর। লোকটা না ভেতরে ছিল, এলো কখন? অবাক হলো তা প্রকাশ করে না। কি করব বলুন? দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাওয়া ছাড়া। ফুচকা তো জুটল না কপালে। ওর অর্ধসমর্থ কথাটা শেষ করে দিল নিখিল। তারপরে হেসে উঠল হো হো করে। চারু হাসলো, তবে মার্জিত হয়ে, ঠোঁট নাড়িয়ে। একটু পর নিখিল বলল, তা কি করা হয় আপনার, পড়াশোনা না চাকরি? নদীর দিকে তাকিয়েছিল চারু, সেভাবে উত্তর দিল, আপাতত অনার্স শেষ করছি, মাস্টার্সে ভর্তি হওয়া বাকি। আপনি? সৌভিক ভাইয়ের কলিগ তো না? হুম, বেশ জানেন দেখছি। মাথা ঝাঁকায় নিখিল। চারু এক ঝলক চেয়ে মুচকি হাসে। দৃষ্টি ফিরিয়ে নিতে নিতে শুধায়, একা এসেছেন কেন? ভাবিকে আনলেই পারতেন। অনুর বিয়ে ছিল, আনন্দ হতো। ঠোঁটে হাসি চওড়া করে নিখিলের। আনা যেত অবশ্য, কিন্তু কি করবো বলুন? তার সঙ্গে যে এখনো পরিচয় হলো না। মানে? অবাক চোখে তাকাতে হঠাৎ বুঝি ফেলে লজ্জিত গলা বলে, দুঃখিত। আপনি বিবাহিত? অবিবাহিত ভাবি না? ভাববেন না কেন কেন? সৌভিকই তো ব্যাচেলার না, মানে ভাইদের সবার বন্ধু বান্ধব তো বিবাহিত, তাই। মাথা নোয়ায় চারু। নিখিল আর কিছু বলবে তার আগে সেখানে এসে হাজির হয় দুই বিচ্ছু। রিঙ্কু টিঙ্কু এসে চেঁচায়, ট্যান ট্যান আপা, তোমাদের চটপটি রেডি, চল চল বলে ওর দুই হাত ধরে দুপাশে দুজন টানতে থেকে। চারু ওদের বুঝিয়ে নিরস্ত্র করছে, একটু পর যাচ্ছে, তোরা যা। দুজনে মাথা নাড়িয়ে বিরক্ত জানায়, না না, তোমাদের তো ফেলে যাওয়া যাবেই না। চারু ভুরকুচকে, কেন? কেউ কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না। চারু হাত ছেড়ে দুই ভাই এগোয় নিখিলের দিকে। নদীর পানি নিয়ে গম্ভীর মুখভঙ্গ করে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করে দেয় ওদের সঙ্গে। সারা বছর বই খাতায় আশেপাশে না গিয়েও দুজন তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে হাজারটা কথা কি অবলীলায় বলে যাচ্ছে। বলেছে ফারাক খাবার থেকে শুরু করে নানান রকমের নদী বন্দর নিয়ে আলাপ। নিখিলকে দেখা গেল সেই সকল আলোচনাকে গুরুত্ব দিয়ে ভাবতে। আচমকা হাওয়া পাল্টে দেখে চারু অবাক। ওদের হাবভাব বুঝতে পারে না। হঠাৎ কি হলো? তার সঙ্গে দুষ্টুমি করতে করতে আবার দেশের আলোচনায় ঢুকে গেল কেন দুই বিচ্ছু? ওর বিস্ময়ে রেশ ছাড়ায় যখন, তখন দেখে রিঙ্কু টিঙ্কু খুব দ্রুত প্রসঙ্গ পাল্টে ফেলেছে। নদীর পানিকে গুরুত্ব থেকে ওরা এগোয় সাঁতারের দিকে। ছেলেবেলায় নদীতে গোসলের গল্প করা শোনায় নিখিলকে। সেও মনোযোগ দিয়ে শোনে। একটু পর দেখা যায় দুই বদমাস কি ভুজুং বজং বুঝাচ্ছে নিখিলকে এই ভর সন্ধ্যাবেলা পানিতে নামার জন্য। বুঝলে ভাইয়া, আমার খুব শখ, চলো না নামি। সবই ভাইয়াকে এর আগেও বলেছিলাম, ভাইয়া রাজি হয়নি। ও একটা আস্ত ভীতু। আরে বাবা, সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে, নদীতে নামা যাবে না? আরে হ্যাঁ, চাইলে অবশ্যই নামা যেত, কিন্তু প্রিপারেশন নেই তো। ওটা কোনো ব্যাপার না, তুমি চাইলেই হবে। আসলে আমাদের দুজনের খুব ইচ্ছে একদিন বিকেলে এসে নদীতে গোসল করে যাব, কিন্তু সময়ের সঙ্গে টানাটানি, স্কুলে গিয়ে কুল পাচ্ছি না। মানুষটা দুঃখী দুঃখী করে ওরা। ভাইদের মতলব বুঝে পেরে আতঙ্কিত হয়ে উঠে চারু। চোখ বড় বড় করে ওদিকে তাকায়। টিঙ্কুর রিঙ্কুর হাত চেপে ফিস করে বলে, তোদের মাথা ঠিক আছে তো? কি করতে চাইছিস কি তোরা? টিঙ্কু তখন নিখিলের সাথে কথা বলে ব্যস্ত। ওকে ভুলিয়ে কিভাবে পানিতে চুবানো যায় সেই চিন্তায় মস্তিষ্ক চলছে। ভাইদের দিকে এক পল চেয়ে চোখ টিপে দেয় রিঙ্কু। আহ, আপা, মজা দেখ না। নিখিল তো একটা আস্ত হাদারাম, এক্ষুনি লাফিয়ে পড়বে। খবরদার টিঙ্কু, তোদের কিন্তু দুষ্টুমি করতে মানা করছি। আমি ছোট চাচিকে বলে দিব। তুই দেখ না বড় পাপা, মজা হবে তো। চারও হতভম্ব। তার আগেই বোঝা উচিত এই দুই বিচ্ছু ঠিক কী পরিমাণ বাদর। সে তৎক্ষণাৎ কান মুচড়ে ধরে রিঙ্কুর। ওকে সহ এগিয়ে যায় নিখিলের দিকে। হড়বড় করে, নিখিল সাহেব শুনুন, আপনি এই বদমাশ জুতোর কথা শুনবেন না প্লিজ। ওরা কিন্তু আপনাকে পানিতে চুবিয়ে ছাড়বে। কিন্তু নিখিল সাহেব শুনুন আমার কথা। হঠাৎ চারুর এমন ব্যাকুলতায় টিঙ্কু ভড়কায়। বড় পাটে কি একটু মজা করতে দিবে না? আর কিছু ভাববার আগে চারু এসে অন্য হাতে কান মুচড়ে ধরে বলে, তোরা এত ফাজিল, আজ বাড়ি যাই, তোদের হবে। দিন দিন বেয়াদব হচ্ছে নিখিল সাহেব, আপনি চলুন, এদের বিচার হবে। দুজনে কান ধরে চারু এগোতে থাকে। নিখিল তখনও হুসকিকে কি বোকামিটের না করতে যাচ্ছিল। আসলে সবিক ঠিকই বলে, এই দুই ভাই আস্ত ফাজিল। তাকে কিভাবে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছিল। আর সেও কি বোকা? চারুর সামনে নিজের বোকামির প্রকাশ পেয়ে যাওয়ায় ভীষণ লজ্জাহত হয় নিখিল। কিছু বলে না, সরে যায়। একটু দূরে যাবার পর বোনের কাছ থেকে নিজেদের কান উদ্ধার করতে পারে রিঙ্কু। বড় আপা বেশ ক্ষেপে আছে। তার মধ্যে বাসায় গিয়ে সত্যি সত্যি বাবার কাছে নালিশ দিয়ে বসবে। সেই ভয়ে হোক বা অন্য কোনো কারণে হোক, দুই ভাই হাত জড়িয়ে
আছে, নিজেদের কৃতকর্মের জন্য মাপ চাইতে থাকে। অন্য সময় হলে চারু ছেড়ে দিত, কিন্তু এখন ছাড়ছে না। অপরিচিত একজন মানুষের সঙ্গে ওদের এই মজাও ঠিক মানতে পারছিল না। এসব কি? নিখিলের সঙ্গে কেন ওদের এমন আচরণ? সবার সঙ্গে কি সব কিছু মানায়? সে তো এ বাড়ির আত্মীয়। নিখিলের হস্তক্ষেপে শেষমেশ পরিস্থিতি সামাল দেওয়া যায়। নিখিল নিজে অনুরোধ করলো ওকে কাউকে কিছু না বলার জন্য, আর ওদের ছেড়ে দেওয়ার জন্য। ছোট্ট মানুষ দুষ্টুমি করতে গিয়ে করেছে, ছেড়ে দেওয়াই ভালো। শুধু শুধু সিনকেট করা চারু ছেড়ে দিল বটে, কিন্তু খুব রাগ করলো ওদের উপর। এতটা সে আশা করেনি। রিঙ্কু টিঙ্কু দাঁড় করিয়ে সে বকাঝকা করতে লাগলো। এমন কেউ করে? ফাজলামির একটা সীমা থাকা উচিত। হঠাৎ বিপরীত দিক থেকে আসা এক দম্পতির চোখে পড়তেই মুখের কথা বিলীন হলো চারুর। থমকে যাওয়া চাহনিতে তাকালো অনিমেষ। নিখিল ওদের গৃহরে কি যেন বলেছিল, সেসব আর কানে এলো না। নিরুত্তর চারু হতবিম্বল দৃষ্টি তখনও সম্মুখনে। মুখ তুলে বড়পার দৃষ্টি অনুসরণ করে তাকাতে নিজেরা দেখতে পেল রিঙ্কু টিঙ্কু সেই দম্পতিকে। কালো পাঞ্জাবি পরা লোকটা, সঙ্গে কালো শাড়ির আবৃত ঢাকা রূপসী নারী। গোল গোল মুখচ্ছবিতে হাসি লেপ্টে, সঙ্গে পুরুষের বাহুতে মাথা ঠেকানো। দুজন মুগ্ধ দৃষ্টিতে দুজনের নিবদ্ধত। দেখতে দেখতে ওরা এগিয়ে এলো। ওদের প্রায় কাছাকাছি। এতক্ষণে চারু খেয়াল করলো ওরা। নিমেষে হাসি মুখ দুটো কালো ছায়া নেমে এলো। তথাপি সৌজন্যা খাতিরে পুরুষটি শুধায়, কেমন আছো চারু? ধ্যান ভাঙে চারুর। হতবাক চোখে সে খুব কাছ থেকে দম্পতিকে দেখে অবকলন করে। হাতের শক্ত হাতের বাঁধন আর হাসি হেসে চেহারা। পুরনো স্মৃতি দুয়ার আঘাত হানে যেন কিছু পলকে। ঝাপসা হয়ে আসে চোখ। নিহাত সৌজন্যের ধারে না সে। প্রশ্নের উত্তর না দিয়ে হঠাৎ উল্টো ঘুরে হাঁটতে শুরু করে। সন্ধ্যা থেকে চারুর ঘরে দরজা বন্ধ। কেউ তার চেয়ে আসতে পারছে না ভেতরে। একা একা মেয়েটা কি করছে? মা চাচি দফায় দফায় ডেকে যাচ্ছে, কোনো সাড়া নেই। চারুর এই নিশ্চুপ নির্বিকার অবস্থা যেন ওদের ভয় বাড়িয়ে দিচ্ছে। দুশ্চিন্তার পাহাড় জমছে বুকে। না জানি কি করছে মেয়েটা। বড় অপার ঘরের দরজায় দাঁড়িয়ে রিঙ্কু টিঙ্কু। না, আপাকে বিরক্ত করার কোনো মতলব না ওদের, বরং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা প্রচেষ্টা। অন্যদের মতো এসে নরম সুরে আপাকে ডাকায় দরজায় টুকটাক শব্দ হলো। কোনোটা ওরা করেনি, নিঃশব্দে দাঁড়িয়ে আছে। দেওয়ালে কান পেতে রিঙ্কু শুনবার চেষ্টা করলো সূক্ষ্ম কোনো আওয়াজ। দীর্ঘক্ষণ হলো কোনো হেলদোল নেই। অধৈর্য হলো টিঙ্কু। ভাইকে ঠেলা মেরে বলল, কি রে, কিছু পেলি? ভেতর থেকে কোনো আওয়াজ আছে? বড় আপা কাঁদছে নাকি? অসহায় শোনায় কণ্ঠ। ওর দ্বিধায় উত্তর, বুঝতে পারছি না, থাম। বিরক্ত চোখে রয় টিঙ্কু। একথা খুব সত্য যে তারা এই দুইটি এবারে সকলকে জ্বালিয়ে ওস্তাদ। চারু ব্যতিক্রম নয়, বরং বলা চলে একটু বেশি মোলায়েম আর শান্তশিষ্ট স্বভাবের জন্য চারুকে ওরা জব্দ করে মজা পায়। চারুপা ওদের বকে না, মারে না, বড়দের কাছে নালিশ দেয় না। শত দুষ্টুমির বদলে হঠাৎ কান মুচড়ে একটু রাগ করে। এরকম মানুষের উপর উপদ্রব না করে ওরা করবে কাকে? এই তাদের অধিকাংশ বদমাশি, দুষ্টুমি, পাকামি করে করা এক্সপেরিমেন্ট তথা অকাজের জন্য চারুই উপযুক্ত। কিন্তু এর সঙ্গে একথা সত্য যে দুষ্টুমি করুক আর যাই করুক, চারুকে ওরা ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে। ওদের করা সকল অপরাধ, সকল দোষত্রুটির ঊর্ধ্বে গিয়ে এই সত্য সবচেয়ে বড় সত্য। বিরক্তির রাগে রূপান্তরিত হয়ে সময় লাগে না। জগজমে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ত্যক্ত বলে, সর, ঘন্টা ধরে দাঁড়িয়ে আছিস, তুই কিছু বুঝবি না? আকস্মিক ধাক্কা পেয়ে টাল সামলাতে না পারে ২ পা পিছিয়ে যায় রিঙ্কু। রাগ করে ভাইদের দিকে তাকায়, কিন্তু ওকে সম্পূর্ণ উপেক্ষা করে টিঙ্কু। কান পাতানো দেওয়ালে। মিনিট দুয়েক নীরবতার পর একটি মিহি সুর কর্ণকুহর প্রবেশ করলো তার। খুব চিকন সেই সুরের সাথে কান্নার সুরধ্বনি। ব্যাপারটা আবিষ্কার করে গম্ভীর বেদনায় বুক ভরে এল। বড় অপার কাঁদছে, কাঁদতে কাঁদতে প্রিয় গানের সুর তুলছে ছোটে। আহারে, কি অসীম কষ্ট তার প্রিয় অপার। ছলছল চোখে অধীর আগ্রহে চেয়ে থাকা রিঙ্কুর দিকে উচ্চারণ অস্ফুট স্বরে বলল, আপা খুব কষ্ট পেয়েছে রে, কাঁদছে একা একা। কথাটা শুনে আপনা আপনি ঝাপসা হয়ে এলো চোখ। মুখ কুচকে অবরুদ্ধ কান্নাটা আটকে অন্যদিকে ফিরল রিঙ্কু। বড় অপার জন্য তার বুকটা ভীষণ ফুটছে। আপাটা এত ভালো, তবুও তার এত দুঃখ কেন? দুই ভাই বাষ্প চোখে একে অপরের দিকে তাকালো। হঠাৎ চটকা ভাঙলো বড় ফুপু আলিয়ার কর্ণে। এখন কি করছিস তোরা? সন্ধ্যাবেলায় পড়াশোনা নেই? বড় ফুপু প্রাইমারি স্কুলে মাস্টার নেই, পড়ালেখা নিয়ে সবসময় জোর দেন ওদের। রাগারাগি কম করেন, তাই ওরা একটু ভয় পায় তাকে, সমীহ করে। বড় ফুপুর রাশভারী জবাবে ওরা মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল, উত্তর দিল না। ফুপু অবশ্য যে অপেক্ষাতে ছিলেন না। ওদের পড়তে বসার হুমকি দিয়ে চারুর দরজায় করাঘাত করলো সরাসরি। চারুমা দরজা খুলতো। কিছুক্ষণের জন্য একটি নারী কণ্ঠের গুনুগুন, তারপর সব চুপ, একদম নিস্তব হয়ে রইল। পরপর চারুর কান্না ভেজা আওয়াজ পেয়ে গেল, তুমি যাও ফুপু, আমি দরজা খুলবো না। বড় ফুপু আদর করে ডাকলেন, তা কেন মা? রাতের খাবার খাবে না? সময় গড়াচ্ছে তো। আমি আজ খাবো না, তুমি জোর করো না ফুপু। আচ্ছা আচ্ছা, খেতে হবে না, তুমি দরজাটা খোলো। বেশিক্ষণ না, আমি একটু কথা বলবো মাত্র, একটু। আহ্লাদি পেয়েও গলল না মেয়েটা। কান্না ভেজা কণ্ঠে বলল, কিন্তু একটু জেদি। প্লিজ ফুপু, তুমি যাও না,
আমার কিছু ভালো লাগছে না। তোমার কষ্টটা আমার ভালো লাগছে না চারু। বড়বাবু ডাকছি, দরজাটা খোল। এবার না খুললে কিন্তু আমি কষ্ট পাবো। ভেতর থেকে আর কোনো কথা শোনা গেল না। বড়বাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে ফিরে তাকাতেই রিঙ্কু টিঙ্কু পুনরায় চোখে পড়ে। ইশারায় ওদের চলে যেতে বলে। অগত্যা দুই ভাই মুখ লটকে পা বাড়ায় ঘরের উদ্দেশ্যে। তারপর দরজা খোলার আওয়াজ পাওয়া যায়। দৌড় খুলতে বড়বাবুকে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে চারু। দু হাতে তাকে জড়িয়ে ধরে মাতৃসুলভ পরম নির্ভরযোগ্য বুকে মুখ গুজে হাউমাউ করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ছোট্ট শিশুটির মতো যেন শৈশবে কাঁদে। বাড়ির পরিবেশ গুপুট। বিকেলে একসঙ্গে সবগুলো ছেলেমেয়ে হই হুল্লোড় করতে করতে বেরিয়ে এলো মন খারাপ করে। বড়দের কারো মন বিশেষ ভালো নেই, সব নিশ্চুপ, অদ্ভুত নিস্তব্ধতা ঘেরা। সৌভিক নিজের ঘরে চুপচাপ বসে আছে, মুখোমুখি বন্ধু নিখিল বসেছে, কিন্তু কোনো আলাপ হচ্ছে না। দুজনে গভীর ভাবনায় নিমজ্জিত। একটু পর সৌভিক প্রথম কথা বলল। শান্ত থাকতে থাকতে হঠাৎ অশান্ত হয়ে উঠল ওর। নিখিল, সত্যি করে বলতো, ওই বাটপার চারুকে কি কি বলছে? হাট করেছে? আর ওই বেটা ঢং করছিস চারুর সামনে? শালা বাটপার বলে গাড়িটা কাকে দিল তা বুঝতে অসুবিধা হয়নি ওর। ঠোঁট বাঁকা করে হাসবার চেষ্টা করলো, বলল, এত চটছিস কেন? ওরা কিছু বলেনি। চটবো না? আলবাত চটবো, শয়তান। চারুর মতো এত ভালো একটা মেয়েকে ডিভোর্স দিয়ে ওর জীবন ধ্বংস করে দিল, আর আমি চুপ করে থাকবো? পারলে তক্ষুনি একটা ঘুষি মেরে ব্যাটার নাক ফাটিয়ে দিতাম আমি। সৌভিক রাগে গজগজ করতে থাকে। নিখিল হাসে, যুক্তি দিয়ে বলে, এখন খুব রাগ দেখাচ্ছিস? ওকে পেলে মারতি, পাসনি তো, তাই আফসোস। কিন্তু কই, অনুলেখার বিয়েতে যাও ও বাড়ি গেলি, তখন তো কিছু বললি না। তোর এত রাগ থাকলে তখন সবার সামনে ওকে পিটাতি। কথা সত্য। সৌভিক এখন যতটা খেপে আছে, রাগ দেখাচ্ছে, হম্বিতম্বি করছে মাহতাবকে পেটানোর, কিন্তু সেসব আসলে আকাশ ছোড়া ফাঁকা গুলির আওয়াজ ছাড়া কিছুই নয়। মাহতাবকে সে আগেও সামনে পেয়েছে, কারণে ওখানে বহুবার দেখা হয়েছে, কিন্তু কিছু বলেনি। আজও সেখানে উপস্থিত থাকলেও কিছু বলতে পারল না, হয়তো ভবিষ্যতেও পারবে না। সৌভিক নিরুত্তর। চাপা ক্ষোভে ভিতরে ভিতরে ফুঁসতে থাকে, কিন্তু বাহিরে সেটা প্রকাশ করার সুযোগ পায় না। বন্ধু ছেলে মানুষের রাগ দেখে নিখিল মনে মনে হাসে। তারপর হঠাৎ সে নিজে খুব গম্ভীর হয়ে ওঠে। একটা গভীর ভাবনায় তলিয়ে যায় পুনর্বার। সন্ধ্যায় তিস্তার পাড়ে বেড়াতে গিয়ে চারুর সহিত মাহতাব আর তার স্ত্রী মাহিয়ার দেখা হবার ঘটনায় চারু নিজ মুখে কাউকে জানায়নি। নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করে ভাই বোনে আড্ডায়। মাথা ব্যথা অজুহাত দিয়ে ওদের সবার কাছে অনুরোধ করে বাড়ি ফেরায়। পুরো ঘটনা না জানায় কেউ দ্বিমত করেনি। কাব্য আর তার বাইকে করে ছোট বোনকে নিয়ে বাড়ি ফিরে আসে। চারু ফেরার পর মাহতাবের কথাটা ভাই বোনদের সবার মাঝে চাউর করে দেয় রিঙ্কু টিঙ্কু। সে কথা শুনে সবাই মোটামুটি অবাক হয়। খানিক দুঃখবোধ, খানিক ক্রোধ আর খানিক হতাশার আস্তরণ পড়ে মনে। এই যে অনুর বিয়েটা হলো, কত আয়োজন, কত কিছু, সেখানে চারুর সঙ্গে মাহতাবের দেখা হবার সুযোগ ছিল কতগুলো। দেখা হলে চারু দুঃখ পাবে, পরিস্থিতি সামলাতে কষ্ট হবে, সেরকম মানসিক প্রস্তুতি সবার নেওয়া ছিল। বলতে গেলে সেসব ভেবেই ওরা অনুর বিয়ে কোনো প্রকার হইচই করেনি। এমন কিছু করেনি যা হতে মাহতাবের কথা চারুর সামনে আছে। অথচ আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে মাহতাবের সঙ্গে দেখা হয়ে গেল চারুর। দেখা হলো সেই অতীতে সঙ্গে, যাকে সে ফেলে এসেছে বহু আগে, যাকে ফেলে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে এতগুলো দিন। কিন্তু দেখুন, নিয়তির পরিহাস কেমন। আমরা যাদের এড়িয়েতে চাই জীবনে, তারাই আরও বেশি করে জুড়ে বসে। বৃদ্ধ হাহাদ রাজা নিয়মিত তার পুত্রবধূদের নিয়ে সন্ধ্যাকালীন চায়ের আসর জমায়। আগে সেখানে নাতি নাতনিগুলো যোগ দিল লেখাপড়া আর চাকরির সুবাদে, এখন আর কারো এই আসরে থাকা হয় না তেমন। চারুর যখন বাড়ি ফিরল, তখন হামেশার মতো বড়রা সবাই একসঙ্গে বসছে। মুড়ি মাখা চিবানোর কচর কচর শব্দ আর চায়ের কাপে টুংটাং আড্ডার সমাগম। কথাবার্তা চলছে, মাঝে মাঝে উচ্চস্বরে হেঁটে উঠছেন কেউ কেউ, সম্পূর্ণ নিজেদের মতো। কাব্যদের ওরা খেয়াল করেনি, তাই তো অনাহত প্রসঙ্গটা কখনো উঠেছিল কেউ ঠাউর করতে পারেনি। বিকেলবেলা অনু শ্বশুরবাড়ি থেকে কল এসেছিল। বিআইবিএন আজমির রাজার পরিবারে খোঁজখবর নিচ্ছিল। তারই এক ফাঁকে খবরটা জানায়, তাদের বাড়ির খুশির জোয়ার এসেছে। ছোট ছেলের বিয়ের পরপরে আরও একটা সুসংবাদ, যাদের পরিবারকে হাতছানি দিয়েছে, তাদের বহুল অনাকাঙ্ক্ষিত একটা স্বপ্ন পূরণ হতেছে। বাড়িতে আসছে নতুন সদস্য, কেননা মাহতাবের স্ত্রীর সন্তান সম্ভবা। আজ দুপুরে ব্যাপারটা সম্পর্কে অবগত তারা। বাড়িতে সন্তান আসছে, এ অবশ্য খুব ভালো খবর। আনন্দ করা উচিত, হইচই শোভা পায়। খুশির ঠেলায় বেআইকে কল দিয়ে জানানো হয়তো যায়, কিন্তু বেআই যদি হয় পুত্রের প্রাক্তন শ্বশুর, তখন এই অতি আনন্দের অতিশয্যায় তারই তো বেআই মশাইকে ফোন করে মিষ্টি খাওয়ার দাওয়াত দেওয়া কতটুকু যুক্তিযুক্ত। এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন আসাদ রাজা। অনুর বিয়ে ওই বাড়িতে দেওয়া নিয়ে শুরু থেকে তার ভেটো ছিল। তার প্রধান কারণ মাহতাব ছিল না, বরং ও বাড়ির মানুষগুলো তার ব্যক্তিগতভাবে অপছন্দ। তাদের রুচি চালচলনের সঙ্গে যেমন ফারাক আছে, সহজ ভাষায় ওদের আচরণ যেন কেমন তর। এই ছিল তার অভিমত।
অতএব অনুর শ্বশুরবাড়ির এমন কাণ্ডজ্ঞানহীন ব্যবহারে তিনি বিরক্তি সভা প্রকাশ করে কিছু বলছিলেন সবাই। পরিস্থিতি গরম ছিল, প্রসঙ্গত অতীত ইতিহাস টেনে আনা হয়েছিল। ফাঁকতালে কখন যে আলোচনার মধ্যমণি চারু এসে হাজির হয়েছে এবং নাচেও সবটা ওর কানে গেছে তারা টের পায়নি। চলবে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় 4র্থ পর্ব।